আজ আপনারা শুনতে চলেছেন ভৈরবতান্ত্রিকের কাহিনী। এক তরুণ যুবক যার নাম ভৈরব ভট্টাচার্য। ভৈরবের রয়েছে অনেক তন্ত্র ক্ষমতা এবং অতি প্রাকৃত শক্তি। তার আরাধ্যা দেবী মা উগ্রতারা। সে তার নিজের শক্তি দিয়ে একের পর এক বিভিন্ন আদি ভৌতিক সমস্যার সমাধান করে নানান বিপদগ্রস্ত মানুষদের বিপদ থেকে উদ্ধার করে। আজ শুনতে চলেছেন এই রকমই এক কাহিনী। নমস্কার শ্রোতা বন্ধুরা, এবার তাহলে শুরু হতে চলেছে লেখক সুরজিৎ ঘোষের কলমে ভৈরবতান্ত্রিকের গল্প পালিত বাড়ির সংকট। গৃহের মাঝ বরাবর বিশাল বড় কদম গাছের নিচে শীতল ছায়ায় টান টান হয়ে পদ্মাসনে বসে আছে এক বছর 25-এর যুবক। তার নাম ভৈরব ভট্টাচার্য। পরনে তার কমলা উত্তরীয় এবং সাদা ধুতি। নাভি দেশে ডান হাত এবং বাম হাত একত্রিত করে দুই নয়ন মুদিত অবস্থায় সে গভীর ধ্যানের মধ্যে মগ্ন হয়ে রয়েছে। তার সমগ্র শরীর হতে যেন বিচ্ছুরিত হচ্ছে এক চোখ ধাঁধানো ঝলমলে উজ্জ্বল আলোর আভা। প্রশস্ত তার কপাল মধ্য ললাটে বিরাজমান কুমকুমের লাল তিলক, গলায় রুদ্রাক্ষের মালা। ভৈরব একজন তন্ত্র সাধক। সমগ্র বঙ্গদেশে তার নাম ডাক রয়েছে যথেষ্ট। বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে তার ডাক আসে নানান আদি ভৌতিক সমস্যা সমাধানের কারণে। নিত্যদিন তার বাড়িতে বিভিন্ন মানুষের আনাগোনা লেগেই থাকে, তবে তাদের মধ্যে বেশিরভাগই বিপদগ্রস্ত অসহায় মানুষজন। সাধারণ গৃহস্থ মানুষেরা যখন বিভিন্ন অতিলৌকিক সমস্যায় পড়ে, পুরোপুরি দিশেহারা হয়ে যায়, ঠিক তখনই তারা এসে উপস্থিত হয় ভৈরবতান্ত্রিকের গৃহে। ঠিক যেরকম আজ সকালে তার বাড়ির খোলা সদর দরজা হয়ে ভেতরে ঢুকে এলো বিপদগ্রস্ত একজন বয়স্ক বৃদ্ধ এবং বৃদ্ধা দম্পতি। কদম গাছের তলায় ধ্যানমগ্ন ভৈরবতান্ত্রিকের উদ্দেশ্যে তারা দুহাত জড়ো করে কাতর কণ্ঠে বললেন, বাবা ভৈরব, বড় বিপদে পড়ে এমন সময় তোমার কাছে ছুটে এলাম বাবা। তুমি দয়া করে একটিবার চোখ খোলো। আমরা যে বিপদের মুখোমুখি হয়েছি, সেই বিপদ থেকে আমাদের যদি কেউ রেহাই দিতে পারে, তাহলে সেটা একমাত্র তুমিই পারবে। তুমি ছাড়া আর অন্য কেউ নয়। একটিবার চোখ খোলো বাবা, একটিবার চোখ খোলো। বৃদ্ধের কথা শুনে ভৈরবতান্ত্রিক এবার দুই চোখের পাতা খুলে তাকাতেই দেখল তার পূর্ব পরিচিত সদানন্দ পালিত মশাই এসে উপস্থিত হয়েছেন তার গৃহে। সঙ্গে সদানন্দ মশাইয়ের স্ত্রী যামিনী দেবীও রয়েছেন। ভৈরব তাদের দেখা মাত্রই ভীষণ উত্তেজিত কণ্ঠে বলে উঠল, এ কি পালিত মশাই, আপনি আজ হঠাৎ আমার বাড়িতে যে? আপনাকে দেখে এত বিচলিত, এত চিন্তিত বলে মনে হচ্ছে কেন? সঙ্গে আপনার স্ত্রী যামিনী দেবীও রয়েছেন দেখছি। সব কিছু কুশল মঙ্গল তো, নাকি কোনো সমস্যা সৃষ্টি হয়েছে? সমস্যা বলে সমস্যা? সে এক গুরুতর সমস্যার মুখোমুখি হয়েছি আমি। আমার সমগ্র পরিবারের মানুষজন এই সমস্যা থেকে কিভাবে যে রেহাই পাবো, সেই বিষয়ে কোনো কিছু বুঝে উঠতে না পেরে আজ তোমার কাছে ছুটে এসেছি। আমার শরীর খুব একটা ভালো থাকে না আজকাল। আসলে বয়স হয়েছে তো, সেই কারণে তোমার কাকিমা আমায় কিছুতেই একা ছাড়লো না, সেও আমার সাথেই এলো। আচ্ছা, বেশ বেশ, আমি আপনাদের সমস্ত কথা শুনব। তবে তার আগে আপনারা ঘরের ভেতরে বসবেন। চলুন, আপনাদের দেখে ভীষণ ক্লান্ত, অবসন্ন, তৃষ্ণার্ত বলে মনে হচ্ছে। আপনারা বসুন, আমি আপনাদের জন্য একটু শরবতের ব্যবস্থা করি। আরে না না বাবা, আমরা একেবারে সুস্থ স্বাভাবিক আছি। আমাদের খুব একটা বেশি তৃষ্ণাও পাইনি, তাই এত ব্যতিব্যস্ত হয়ে পড়ো না তুমি আমাদের নিয়ে। ছি ছি ছি, এ আপনি কি কথা বলছেন পালিত মশাই? তাই আবার হয় নাকি? আমি আপনাদের কোনো কথা শুনবো না, আর আপনারও আমার কথায় সামান্যতম আপত্তি করবেন না। তাহলে কিন্তু আমি আপনাদের হয়ে কোনো কাজ করব না, এই বলে রাখলাম। অগত্যা সদানন্দ পালিত এবং তার স্ত্রী যামিনী দেবীকে ভৈরবের এমন জোড়াজুড়িতে রাজি হয়ে গৃহের ভিতর প্রবেশ করে দাওয়ার ওপর বসাতেই হলো। ভৈরব কিছুটা সময়ের মধ্যেই তাদের জন্য নিয়ে এলো ঠান্ডা 2 গ্লাস শরবত। সবটুকু পানীয় ঢকঢক করে গলাৎকরণ করলেন তারা।
উভয়ই যা দেখে বোঝা গেল সত্যি তাদের বড় তৃষ্ণা পেয়েছিল। তাদের শরবত খাওয়া শেষ হলে গ্লাসখানা নামিয়ে রাখার পর ভৈরব এবার প্রশ্ন করল, আচ্ছা পালিত মশাই, এবার আপনি আমায় বলতে পারেন যে আপনারা ঠিক কী এমন গুরুতর সমস্যার সম্মুখীন হয়েছেন যার কারণে আপনাকে এমন অসুস্থ শরীর নিয়েও এতটা পথ আসতে হলো? ভৈরব তান্ত্রিকের এই প্রশ্নে সদানন্দ পালিত এবং তার স্ত্রী যামিনী দেবী তাদের উভয়েরই মুখের অভিব্যক্তি বদলে গেল মুহূর্তের মধ্যে। তাদের মুখমণ্ডল জুড়ে যেন ঘনীভূত হলো আষাঢ়ের জমাট কালো মেঘের ন্যায় গাঢ় অন্ধকার। অপলক দৃষ্টিতে তাকিয়ে থমথমে গলায় জবাবে পালিত মশাই বললেন, বর্তমানে আমাদের পালিত বাড়ির বুকে যে ভয়ানক দুর্যোগ নেমে এসেছে তার সবটাই তোমায় আগাগোড়া খোলসা করে বলছি ভৈরব, না হলে তুমি হয়তো গোটা বিষয়টা বুঝে উঠতে পারবে না সঠিকভাবে। আমাদের বাড়িতে নানান সব অদ্ভুত ঘটনা ঘটতে শুরু হয়েছে এই কিছুদিন যাবৎ। তবে সেই সব ঘটনাগুলো কেন ঘটছে তা আমরা নিজেরাও জানি না। শুধু এইটুকুনি বুঝতে পারছি যে এই সকল কোনো ঘটনাই একেবারে স্বাভাবিক নয় এবং তা অতীব অমঙ্গলের ইঙ্গিত দিতে চাইছে। কেন পালিত মশাই, আপনাদের বাড়িতে কী এমন ঘটনা ঘটতে শুরু করেছে যার কারণে আপনি একথা বলছেন? তুমি তো জানোই ভৈরব, আমাদের যৌথ পরিবার, এক বিশাল বড় অট্টালিকা তথা পালিত ভবনের মধ্যে আমি এবং আমার ভাই ও দাদা তাদের স্ত্রী সন্তান নাতি নাতনি নিয়ে একসাথে থাকি। সেই দিন রাত তখন বেশ অনেক হয়েছে। আমরা পরিবারের সকল সদস্যরা গভীর ঘুমের মধ্যে আচ্ছন্ন রয়েছি, কোথাও কিছু নেই, সবকিছু সম্পূর্ণ স্বাভাবিক। হঠাৎ করে এমন সময় একটা বিকট কর্কশ গর্জনের সৃষ্টি হলো। রাত্রি নৈশ নীরবতা খান খান করে দিয়ে সকলের ঘুমের ব্যাঘাত ঘটিয়ে সেই আওয়াজ আমাদের বুকে রীতিমতো ভয়ের জাগরণ ঘটালো। তোমাকে কি বলবো বাবা ভৈরব, ওই রূপ কর্কশ ধ্বনি আমি কিংবা আমার বাড়ির কোনো মানুষই আগে কখনো শোনেনি। সকলে ভীষণ উত্তেজিত হয়ে বিছানা পরিত্যাগ করে বাইরে বেরিয়ে এলো। বারবারই ছেড়ে উঠোনের মধ্যেখানে এসে দাঁড়াতেই আমরা প্রত্যেকে অবাক হয়ে গেলাম। দেখলাম উঠোনের মাঝখানে প্রায় আধ মরা অবস্থায় পড়ে রয়েছে বিশাল বড় বড় আকারের 7-7টি ডাঙার কাক। তাদের অবস্থা দেখেই বুঝতে পারলাম যে তাদের মরণ আসন্ন। রাতের বেলায় রাতচরা পাখি শিকার করতে বের হয় জানি, কিন্তু কাক বেরোয় বলে তো কখনো শুনিনি একেবারেই। কেন অমন রাত বিরেতে এতগুলো কাক আমাদের বাড়িতে এসেই সমবেতভাবে মরণ আর্তনাদ করতে লাগলো এবং মারা গেল তা আমরা কিছুতেই বুঝতে পারলাম না বাবা। বাড়ির কাজের লোক দিয়ে সমস্ত কাকের মৃতদেহগুলি বাইরে ফেলিয়ে সমগ্র জায়গাটাকে পরিষ্কার করানো হলো। তবে আরো অবাক হলাম এই ঘটনার ঠিক 3 দিন পরের এক অন্য ঘটনায়। কেন 3 দিন পরে কি ঘটনা ঘটলো? ভৈরবের এই প্রশ্নে এবার মুখ খুললেন সদানন্দ পালিত মশাইয়ের স্ত্রী যামিনী দেবী। ভৈরবের উদ্দেশ্যে বলতে আরম্ভ করলেন, এই ঘটনার কথা সবচেয়ে ভালো আমিই বলতে পারবো বাবা, কারণ তখন সেই মুহূর্তে রান্নাঘরের মধ্যে আমি উপস্থিত ছিলাম, আর আমার সাথে ছিল আমার বড় জা এবং কাজের কিছু মেয়ে বউ। সকলে মিলে রান্না বান্নার কাজে অত্যন্ত ব্যস্ত রয়েছি। এক বিশাল বড় হাঁড়ি করে আমাদের প্রত্যেকের জন্য ভাত রান্না হচ্ছিল এবং ভাতের হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে জলও দেওয়া ছিল। কিন্তু আচমকা আমরা দেখলাম চোখের সামনে সমস্ত ধবধবে সাদা ভাত পুড়ে
কালো কুচকুচে হয়ে উঠল। ভাতের হাঁড়ি থেকে একটা বীভৎস পোড়া গন্ধ বেরিয়ে এলো। এরকম অস্বাভাবিক দৃশ্য দেখে রান্নাঘরের মধ্যে উপস্থিত আমাদের প্রত্যেকটি কাজের মেয়ে বউ ভীষণ রকমের অবাক হলো, সাথে ভয়ও পেয়ে গেল। সেই দুপুরে আর কারোর কপালে দুমুঠো অন্ন জুটল না। তুমি বুঝতে পারছো ভৈরব, ভর দুপুরে পরিবারের এতগুলো মানুষের মুখে গ্রাস তোলা বন্ধ হয়ে গেল। এই লক্ষণ ঠিক কতটা পরিমাণ অমঙ্গলজনক হতে পারে? হ্যাঁ কাকিমা, আপনি একেবারে সঠিক বলেছেন। সত্যি এ বড় অমঙ্গলজনক। আচ্ছা, আপনাদের বাড়িতে আর কি কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেছে? এইবার তোমায় যে ঘটনার কথা বলতে চলেছি তা গতকাল রাতের। শোয়ার আগে আমাদের কাজের মেয়ে সন্ধ্যা গোয়াল ঘরের দিকে গিয়েছিল গরুগুলোকে খাবার ও জল দিতে, কিন্তু দীর্ঘক্ষণ সে ফিরে আসছে না দেখে আমরা গোয়াল ঘরের মধ্যে প্রবেশ করে দেখি সন্ধ্যা অচৈতন্য অবস্থায় লুটিয়ে পড়ে আছে মাটির উপরে। তাকে বাড়ির অন্দরে নিয়ে আসার পর বহু প্রচেষ্টায় জ্ঞান ফেরানো হলে সে আমাদের বলে এক অদ্ভুত কথা। রাতের অন্ধকারে গোয়াল ঘরের মধ্যে সন্ধ্যা নাকি কালো মতো কি যেন একটা ছায়া মূর্তিকে অদ্ভুতভাবে ঘোরাফেরা করতে দেখেছে। প্রথমটায় চোর ভেবে সন্ধ্যা সেই ছায়াটির দিকে এগিয়ে যাওয়া মাত্রই সেই ছায়া নাকি একেবারে বাতাসের সাথে মিলিয়ে গিয়েছে। এই দৃশ্য দেখে আর নিজেকে সংযত করে রাখতে পারেনি সন্ধ্যা, সে জ্ঞান হারিয়ে পড়ে যায়। কাল রাত থেকে সন্ধ্যার ধুম জ্বর। সন্ধ্যার বলা কথাগুলো শুনতে ভারী অদ্ভুত কিংবা অবিশ্বাস্য বলে মনে হলেও আমরা সম্পূর্ণ উড়িয়ে দিতে পারছি না ভৈরব। তাই জন্যই তো আজ তোমার কাকিমাকে সাথে নিয়ে তড়িঘড়ি তোমার গৃহে এলাম। আমি জানি বর্তমানে আমাদের যদি কেউ এই সমস্যা থেকে উদ্ধার করতে পারে তাহলে সেটা একমাত্র তুমিই পারবে। তুমি ছাড়া আর অন্য কারো পক্ষে এই অসাধ্য সাধন করা সম্ভব নয় ভবানী। আমার মনটাও ভীষণ কু ডাকছে ভৈরব। আমার এই সমস্ত কিছু একেবারেই ভালো ঠেকছে না। আমার মন বলছে কোনো এক বড় সড়ো অশুভ শক্তির করাল গ্রাসে ক্রমে তলিয়ে যাচ্ছে আমাদের গোটা পালিত বাড়ির সদস্যরা। আমাদের চেনা জানার মধ্যে একমাত্র তুমিই রয়েছো যে এই সমস্যার সমাধান করতে পারো। তাই তো তোমার কাকাবাবুকে বলে আর এক মুহূর্তও সময় অযথা নষ্ট না করে আজই আমরা দুজন তোমার কাছে এলাম। এখন তুমি আমাদের অন্তিম ভরসা। আপনি একেবারে সঠিক আন্দাজ করেছেন কাকিমা। সত্যিই আপনাদের মুখ থেকে সমস্ত কিছুর বিবরণ শুনে আমিও শতভাগ নিশ্চিত যে আপনাদের পরিবারের মধ্যে কোনো এক অশুভ ছায়ার কুদৃষ্টি পড়েছে, যার কারণে আপনাদের পরিবারের সাথে একের পর এক নানান অঘটন ঘটছে। তবে আপনারা বিশেষ চিন্তিত হয়ে পড়বেন না, কারণ আপনারা যখন একবার আমার কাছে এসেছেন তখন আমি আপনাদের অবশ্যই সাহায্য করব। আমি আজই আপনাদের সাথে আপনাদের পালিত বাড়িতে যাব। সেখানে গিয়ে গোটা বিষয়টা প্রত্যক্ষভাবে নিজের চোখে দেখতে হবে আমায়। তবেই আমি বুঝতে পারবো এই সমস্যার সমাধান কিভাবে করা সম্ভব। এতক্ষণে ভৈরব তান্ত্রিকের এই কথা শুনে বৃদ্ধ দম্পতি যুগলের মুখমণ্ডলে কিছুটা হলেও আনন্দের আভা ফুটে উঠল। সদানন্দ বালিত ভৈরবের দুই হাত জড়িয়ে ধরে বিনয়ের সুরে বললেন, তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো বাবা, সে ভাষাই আমি খুঁজে পাচ্ছি না। আমি জানতাম তুমি আমাদের বিপদের কথা শুনে আমাদের অবশ্যই সাহায্য করবে, আর সেই ভরসা থেকেই তো তোমার কাছে ছুটে এসেছি আজকে আমরা। এতে আমাকে ধন্যবাদ দেওয়ার বিন্দুমাত্র কিছু নেই পালিত মশাই, কারণ এটাই হলো আমার কাজ। ঠিক আছে ভৈরব, ধন্যবাদ জানাচ্ছি না, তবে আশীর্বাদ করছি। ভগবানের কাছে প্রার্থনা করছি যাতে তুমি এইভাবে সর্বদা সাধারণ মানুষের বিপদের দিনে ঝাঁপিয়ে পড়ার মানসিকতা ধরে রাখতে পারো।
ঈশ্বর তোমার মঙ্গল করুন, তিনি তোমায় আরও ক্ষমতার অধিকার দিন। আচ্ছা, বেশ, ঠিক আছে, চলুন এবার তাহলে আমরা রওনা দিই আপনাদের গ্রামের উদ্দেশ্যে। হ্যাঁ গো, সেই বরং ভালো। এখান থেকে আমাদের গ্রাম নেহাত কম কিছু রাস্তা নয়। বাড়ি পৌঁছতে পৌঁছতেই সন্ধ্যার অন্ধকার ততক্ষণে নেমে যাবে। সন্ধ্যার আগে বাড়ি ফিরে যাওয়াই ভালো। কি জানি কোন দিক থেকে আবার বিপদ ঝাঁপিয়ে পড়বে। এই কয়েকদিন ধরে যা সমস্ত অদ্ভুতরে কাণ্ড ঘটছে আমাদের বাড়িতে। সদানন্দ মশাই, যামিনী দেবী এবং ভৈরব এবার একসাথে রওনা হলো তাদের বাড়ির উদ্দেশ্যে। ভৈরবের গ্রাম থেকে সদানন্দ পালিত মশাইয়ের গ্রামের দূরত্ব ছিল বেশ অনেকটাই। গরুর গাড়িতে করে যেতে যেতে তাদের মধ্যে বিভিন্ন কথোপকথন হতে লাগলো। গরুর গাড়ি যখন পালিত বাবুর বাড়ির সামনে এসে দাঁড়ালো, তখন দিনের আলো প্রায় ফুরিয়ে এসছে বলা চলে। ডিমের কুসুমের মতন কমলা সূর্যটা তার রক্তিম আভা পশ্চিম দিগন্তের বুকে ছড়িয়ে দিয়ে ডুবে যাচ্ছে। মৃদুমন্দ ঠান্ডা বাতাসের সাথে সাথেই মাঝে মধ্যেই ভেসে আসছে সন্ধ্যা মালতী ফুলের মিষ্টি গন্ধ। গরুর গাড়ি ছইয়ের ভিতরে বসেই বাইরের দিকে উঁকি মেরে একটিবার তাকালো ভৈরব। সামনের বিশাল বড় প্রাসাদ সমতুল্য বাড়িটাকে সে এর আগেও বেশ কয়েকবার দেখেছে। এই বাড়িটাই হলো সদানন্দ পালিত মশাইয়ের বাড়ি। এই বাড়ির ভেতরেই তাদের বিশাল যৌথ পরিবার একসঙ্গে বসবাস করে। সদানন্দ মশাই গাড়ি থেকে নেমে ভৈরবের উদ্দেশ্যে বললেন, এসো এসো বাবা, ধীরে ধীরে নেমে এসো, আমরা এসেই পড়েছি, এবার আমাদের বাড়ির ভেতর ঢুকতে হবে। সদানন্দ মশাইয়ের কথা শুনে গরুর গাড়ি ছইয়ের ভিতর থেকে বেরিয়ে এসে নিচে নামল ভৈরব। তারপর সে তাদের দেখানো পথ অনুসরণ করে বিশাল বড় সিংহদ্বার পেরিয়ে প্রবেশ করল বাড়ির অন্দরমহলে। যেহেতু ভৈরব পালিত বাড়িতে এর আগেও কয়েকবার এসছে নানান কাজে, তাই পরিবারের কম বেশি প্রত্যেকের সাথেই তার অল্প বিস্তর পরিচয় ছিল। সকলের সাথে ভাব বিনিময় করে কুশল বার্তা জেনে ভৈরব কলঘরের দিকে গেল পরিষ্কার হতে। শীতল জলে স্নান সেরে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরে সামান্য কিছু খাদ্য মুখে তুলে সে সদানন্দ মশাইয়ের উদ্দেশ্যে বলল, সদানন্দ মশাই, আপনি আমাকে একবার আপনাদের কাজে নেমে সন্ধ্যার কক্ষে নিয়ে চলুন। গতকাল রাতে সে গোয়াল ঘরে কী জিনিস প্রত্যক্ষ করেছিল, আমি সরাসরি তার মুখ থেকে সে কথা শুনতে চাই। সে কি বাবা, তুমি এত রাতে সেখানে যাবে? আচ্ছা বেশ, ঠিক আছে, চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি সেথায়। সদানন্দ মশাই এবার তাদের বিশাল পালিত বাড়ির একেবারে বাইরের দিকে থাকা একখানি বেশ বড় আকারের ঘরের মধ্যে নিয়ে এলো ভৈরবকে। সেই ঘরের ভিতর সন্ধ্যা ছাড়া আরও অনেক মহিলা ছিল, যারা তাদের বাড়িতে বিভিন্ন কাজকর্মে সাহায্য করে। সদানন্দ মশাইয়ের নির্দেশে সেই কক্ষ ছেড়ে সকলেই বেরিয়ে গেল। রইল কেবলমাত্র সন্ধ্যা। বিছানায় শয্যাশায়ী একটি বছর 30-এর মহিলা। কর্তামশাই এগিয়ে আসছে দেখে সে অসুস্থ শরীর নিয়ে আছোয়া অবস্থায় উঠে বসতেই যাচ্ছিল, কিন্তু সদানন্দ মশাই তার উদ্দেশ্যে বললেন, থাক থাক সন্ধ্যা, তোকে আর উঠে বসতে হবে না, তুই বিশ্রাম নে, তোর সাথে কেবলমাত্র কিছু কথা বলার আছে, তাই আমি আজকে এখানে এলাম। এই যে দেখ, এনার নাম ভৈরব, ভৈরব ভট্টাচার্য। আজকেই আমি এনাকে নিয়ে এসেছি আমাদের বাড়িতে। গতকাল রাতে তোর সাথে ঠিক কি ঘটেছে উনি তোর মুখ থেকে সমস্ত কিছু শুনতে চান। তুই শুধু কাল রাতে যা কিছু ঘটেছে তার সবটুকু খোলসা করে বল, তাহলেই হবে। সেই বিশাল বড় কক্ষের মাঝে কয়েক জায়গায় জ্বলছে কেবলমাত্র একটি করে রঙিন কাঁচের লণ্ঠন, কিন্তু সেই লণ্ঠনগুলির মধ্যবর্তী দূরত্ব এতটাই বেশি যে সমগ্র কক্ষকে সম্পূর্ণরূপে আলোকিত করে তুলতে পুরোপুরি অক্ষম হয়েছে ছোট্ট লণ্ঠনগুলি। সুতরাং সেই বিশাল কক্ষের মধ্যে বিরাজ করছে এক আবছা আলো অন্ধকারাচ্ছন্ন পরিবেশ। লণ্ঠনের কালো কালি পড়া কাঁচ ভেদ করে যেটুকু সোনালি আবছা আলো এসে পড়ছে সন্ধ্যার মুখমণ্ডলে,
তাতেই ভৈরব পরিষ্কারভাবে বুঝতে পারল যে সত্যি মেয়েটার শরীর ভীষণই খারাপ। তার চোখগুলো যেন ঢুকে গিয়েছে অক্ষিকোটরে। বর্তমানে সে যেন ভীষণ ক্লান্ত। কোনো রকমে নিজের 2 হাত জড়ো করে ভৈরবের উদ্দেশ্যে সন্ধ্যা প্রণাম জানালো। তারপর খুব আস্তে আস্তে নিচু গলায় বলল, আগে পেন্নাময় ঠাকুরমশাই, আপনি আমার প্রণাম গ্রহণ করুন। আমি এর আগেও কর্তামশাইদের বাড়িতে আপনাকে দেখেছি। আমি আপনার সম্পর্কে সমস্ত কিছুই জানি। বলুন, কি জিজ্ঞাসা করা আছে আমার কাছে? আমি আপনার সকল প্রশ্নের উত্তর দেব। সন্ধ্যার মুখ থেকে এই সকল কথা শুনে ভারী প্রসন্ন হল ভৈরবতান্ত্রিক। ঠোঁটের কোণে তার হাসির বলিরেখা ফুটে উঠল। মুহূর্তের মধ্যে পাশে থাকা একখানি আরাম কেদারা টেনে নিয়ে তার ওপরে বসে ভৈরব সন্ধ্যার উদ্দেশ্যে জিজ্ঞেস করল, আচ্ছা, কাল তুমি ঠিক কখন কত রাতে গোয়াল ঘরের দিকে গিয়েছিলে? ভৈরবের এই প্রশ্নে কিছুটা সময় নিয়ে ভেবে সে জবাব দিল, রাত্রি তখন অনেক হয়েছে। বাড়ির সকলের খাওয়া দাওয়ার পরে আমরা খেতে বসি। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আনুমানিক রাত্রি প্রায় 12টা নাগাদ আমি গোয়াল ঘরে গিয়েছিলাম গরু মোষগুলোকে শোবার আগে একবার দেখার জন্য। তারপর সেখানে গিয়ে তুমি কি দেখলে? আমি একটি ছোট কুপি নিয়ে গোয়াল ঘরে গিয়েছিলাম। গোয়াল ঘরে গিয়ে দেখলাম সব কিছু একেবারে ঠিকঠাকই রয়েছে। কিছু কিছু গরু মোষকে খাবার ও পানীয় জল দিয়ে তাদের মাথায় একটু হাত বুলিয়ে আমি পিছন ফিরে আসতেই যাব, ঠিক এমন সময় কি যেন একটা বিজাতীয় শব্দ আমার কানে এলো। ঠাকুরমশাই, আপনি আমার কথা বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু অমন গভীর রাতে গোয়াল ঘরের জমাট বাঁধা অন্ধকারের মধ্যে সেই শব্দ শুনে আমার শরীরের লোমকূপ খাড়া হয়ে গেল। আমি বুঝতে পারলাম আমার শীত দ্বারা পেয়ে একটা ঠান্ডা কনকনে রক্তের স্রোত নেমে গেল নিচের দিকে। কেন? তুমি কি এমন শব্দ শুনলে যার কারণে তোমার এই রূপ শারীরিক অবস্থা হলো? ইনিয়ে বিনিয়ে কান্নার আওয়াজ গো ঠাকুরমশাই, ইনিয়ে বিনিয়ে কান্নার আওয়াজ। হ্যাঁ, আমি নিজের কানে পরিষ্কার শুনলাম। কেউ যেন খুব করুণভাবে বুক ভরা নিদারুণ কষ্টের সাথে হাহাকার করে চাপা গলায় কাঁদতে আরম্ভ করেছে। গোয়াল ঘরের দিকে খুব একটা কেউ যায় না রাতের বেলায়। আমি শোয়ার আগে শেষবারের মতো একবার সব কিছু দেখে আসি। কে যে এমন রাতের বেলায় এসে এখানে কাঁদতে পারে সে কথা আমার কিছুতেই মাথায় এলো না। হাতের কুপিখানা শক্ত করে ধরে ঘাড় ঘোরাতেই আমি যা দেখলাম তা ছিল একেবারে আমার কল্পনার অতীত। আমার বুকের মধ্যেকার হৃৎপিণ্ডটা যেন এক লাফে গলায় উঠে আসার জোগাড় হলো। আমি দেখলাম গোয়াল ঘরের অন্ধকার এক কোণের মধ্যে হাঁটুতে মাথা গুজে একটা ছায়ামূর্তি বসে বসে কেঁদে চলেছে। ছায়ামূর্তিটাকে দেখে এবং তার কান্নার আওয়াজ শুনে আমি পরিষ্কার বুঝতে পারলাম যে এ আসলে কোনো মহিলা। একটা শুকনো ঠোক গিলে বুক ভরা সাহস নিয়ে কোনো রকমে আমি সেই দিকে এগিয়ে যেতেই চোখের সামনে কর্পূরের মতো উদাও হয়ে গেল সেই ছায়ামূর্তি। মিলিয়ে গেল তার কান্নার আওয়াজ। এর থেকে বেশি আর কিছুই আমার মনে নেই। হয়তো এরপরে আমি জ্ঞান হারিয়েছিলাম। আচ্ছা, তুমি কি ওই ছায়ামূর্তির মুখ দেখতে পেয়েছিলে? আগে না ঠাকুরমশাই, আমি অন্ধকারের কারণে তার মুখ চোখ কিছুই বুঝতে পারিনি। কেবলমাত্র অবয়বখানা দেখেছিলাম। বেশ, ঠিক আছে, আর তোমাকে কিছু বলতে হবে না, তুমি বিশ্রাম নাও। চলুন পালিত মশাই, আমার যা কিছু জানার ছিল আমি তা জেনে নিয়েছি। দেখুন পালিত মশাই, সন্ধ্যার কথা শুনে আমি যেটুকু যা বুঝতে পারলাম তাতে আপনাদের বাড়িতে কোনো এক অতৃপ্ত আত্মার আগমন ঘটেছে। আর এই অতৃপ্ত আত্মার আগমনের কারণেই আপনাদের পরিবারের মধ্যে নানান অশুভ দুর্যোগ ঘনিয়ে আসছে একের পর এক। ভৈরবের কথা শুনে ভীষণ রকমের শঙ্কিত হয়ে উঠলেন পালিত বাড়ির কর্তা সদানন্দ মশাই। তিনি ভয়ার্ত কণ্ঠে কাটা কাটাভাবে বললেন, এসব তুমি কি বলছো ভৈরব? আমাদের বাড়িতে কোনো এক অতৃপ্ত আত্মার আগমন ঘটেছে? হায় ঈশ্বর! কিন্তু
কিন্তু কে সেই আত্মা? কেন সে এখানে এসেছে? সে কি আমাদের ক্ষতি চায়? দেখুন পালিত মশাই, আপনার এই সমস্ত প্রশ্নের একটিরও উত্তর আমার কাছে নেই। এই আত্মা আসলে কে, কেন সে এখানে এসেছে, কি তার উদ্দেশ্য, এসবের কিছুই আমি জানি না। তবে এই কথা বলতে পারি যে সব আত্মারা কিন্তু মানুষের ক্ষতি চায় না। মানুষের মধ্যে যেমন ভালো মন্দের প্রকারভেদ রয়েছে, ঠিক তেমনই একইভাবে অশরীরীর মধ্যেও এই ভেদাভেদ আছে। সুতরাং সকল অতৃপ্ত আত্মা মানেই যে মানব জাতির জন্য মারাত্মক ক্ষতিকারক তা কিন্তু নয়। আমি আমার অতীত জীবনের পূর্ববর্তী বহু অভিজ্ঞতায় এমন নানান বিদেহী আত্মার সাথে পরিচিত হয়েছি, যারা মানুষের ক্ষতি করার জন্য সেই স্থানে উপস্থিত হয়নি কখনো। এবার তাহলে আমাদের কি করণীয় ভৈরব? আপনাদের নয়, যা করার এবার তা আমাকেই করতে হবে। আপনি নিজের ঘরে ফিরে যান পালিত মশাই। আমি একটিবার আপনাদের বাড়ির বিভিন্ন অংশ এবং গোয়াল ঘরের দিকে যাব। এ তুমি কি কথা বলছো ভৈরব? তুমি একলা আমাদের বাড়ি পরিক্রমণ করবে? রাত কিন্তু এখন অনেক গভীর হয়েছে। আমাদের পরিবারের প্রতিটা সদস্য যে যার ঘরে এই সময় শুয়ে পড়েছে। এরূপ অবস্থায় তুমি যদি সম্পূর্ণ একাকী বাইরে ঘোরাফেরা করে কোনো বিপদের সম্মুখীন হও, তখন তোমাকে সাহায্য করবে কে বলো তো? তার চেয়ে বরং আমি বলি কি, তোমার সাথে আমি বরং যাই। এতে কোনো একজন বিপদে পড়লে অপরজন বিপদ থেকে উদ্ধারের জন্য সাহায্য চাইতে পারবে। না না, এই কাজ একেবারেই উচিত হবে না। আমি যদি কোনো বিপদের মধ্যেও পড়ি, তাহলে সেই বিপদ থেকে নিজেকে উদ্ধার করার ক্ষমতা আমার রয়েছে। আমাকে নিয়ে দয়া করে আপনি এত চিন্তিত হয়ে পড়বেন না। এটাই আমার কাজ, আমি এই কাজে অভ্যস্ত। আপনি যান, ইতিমধ্যেই অনেক রাত হয়ে গেছে। আর বেশিক্ষণ জেগে থাকলে আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন। বহু প্রচেষ্টার পর শেষমেশ পালিত মশাইকে রাজি করিয়ে ভৈরব হাঁটতে আরম্ভ করল গোটা বাড়ির বিভিন্ন প্রান্তে। বিশাল বড় সুদীর্ঘ পালিত বাড়ির নানান প্রান্তে ঘোরাঘুরি করার পরেও সে কোথাও এমন কোনো কিছুর দেখা পেল না যা সন্দেহজনক। পালিত বাড়ি থেকে বাইরে বেরিয়ে এসে যেই সরু রাস্তাটা গোয়াল ঘরের দিকে চলে গিয়েছে, সেই দিকে এবার হাঁটতে আরম্ভ করল ভৈরবতান্ত্রিক। নানান অপশক্তির উপদ্রব থেকে নিজেকে রক্ষা করার জন্য যে কোনো তান্ত্রিক কিংবা সাধুকেরাই সর্বপ্রথম আগে নিজের দেহ বন্ধন করে নেয় মন্ত্রশক্তির দ্বারা। ভৈরবও সেই বন্ধন করে নেওয়ার কথা একেবারেই ভুলে গেল না। একটা ছোট মতন কলাবাগান পেরিয়ে ভৈরব যখন বিশাল বড় গোয়ালঘরের সামনে এসে দাঁড়ালো, তখন কোথা থেকে বরফের ন্যায় কনকনে ঠান্ডা হাড় কাঁপানো একদল বাতাস এসে ঝাঁপিয়ে পড়ল তাদের ওপর। দুচোখ বন্ধ করে ভৈরবতান্ত্রিক মা তারাকে স্মরণ করে প্রণাম জানালো। তারপর বেশ হন্তদন্ত হয়ে হাঁটতে হাঁটতে সে এসে প্রবেশ করল গোয়াল ঘরের অভ্যন্তরে। ইস, কি বিশ্রী পচা উৎকট গন্ধ! গোয়াল ঘরের ভেতরে পা রাখা মাত্রই ভৈরবের নাকে এসে ঠেকল একটা অতীব বাজে অস্বাভাবিক গন্ধ। সে একজন তন্ত্র সাধক, তাই এই সমস্ত লক্ষণ সে ভালোভাবেই জানে। গোয়াল ঘরের মধ্যে কখনোই এইরূপ গন্ধের সৃষ্টি হতে পারে না। ভৈরবতান্ত্রিক পরিষ্কারভাবে বুঝে গেল যে সত্যি এখানে কোনো এক বিদেহী অতৃপ্ত আত্মার বাস রয়েছে। হাতের মধ্যে ধরা লণ্ঠনের আগুনখানি কেমন যেন বিনা বাতাসে দপদপ করে দুইবার কেঁপে তা নিভে গেল। সঙ্গে সঙ্গে এই সুযোগে ওই গোটা জায়গাটার মধ্যে যেন ঝাঁপিয়ে পড়ল পাতালের জমাট বাঁধা অন্ধকারের স্তূপ। এদিক ওদিক বিভিন্ন জায়গায় নিকষ কালো অন্ধকারের মাঝে দাঁড়িয়ে থেকেই চোখ বোলাতে লাগলো ভৈরব, কিন্তু কোথাও কোনো অস্বাভাবিক কিছুই নজরে পড়ল না। বেশ খানিকটা সময় অতিবাহিত হওয়া মাত্রই পুরোপুরি চোখ সয়ে গেল, আর তাতেই সে দেখল গোয়াল ঘরের একেবারে ঈশান কোণে অন্ধকারের মধ্যে যেন মিশে আছে আর একটি সজীব অন্ধকার। দুটি ছোট ছোট ঘোলাটে ক্ষুদ্র লালচে আলোর বিন্দু সেখানে জ্বলছে নিভছে ক্ষণে ক্ষণে।
ওগুলো যেন কারোর চোখ। এরপরেই ভৈরবের কানে এলো যেন মেয়েলি গলায় কাঁদতে আরম্ভ করছে নিদারুণ কষ্টের সাথে। ভৈরব নিজের মনেই বিড়বিড় করে বলল, তার মানে সন্ধ্যা মোটেই ভুল কিছু বলেনি। সত্যি সে গতকাল গভীর রাতে এখানে এসে এরূপ কান্নার আওয়াজ শুনেছিল, কিন্তু এত রাতে এখানে কাঁদছে কে? নিজের মনেই এই প্রশ্নগুলো করল ভৈরব তান্ত্রিক। সে এবার এগিয়ে গেল ওই জমাট বাঁধা অন্ধকারের দিকে। সন্ধ্যা অথবা অন্যান্য 5টি সাধারণ মানুষের মতন সে একেবারেই নয়। তার বুকের মধ্যে রয়েছে অপরিসীম সাহস। এছাড়াও তার জানা আছে নানান শক্তিশালী মন্ত্র তন্ত্র, যা দিয়ে সে মোকাবেলা করতে সক্ষম বিভিন্ন অপশক্তির। ভূত, প্রেত, পিশাচ, পিশাচিনী নিয়ে ওঠা বসা তার নিত্যদিনের কাজ। আজ তাকে জানতেই হবে এই অতৃপ্ত আত্মা আসলে কে। হঠাৎ করে কেন সেই পালিত বাড়ির মধ্যে এসে উপস্থিত হলো? কেনই বা সে প্রতি রাতে এইভাবে কাঁদে? নিশ্চয়ই এর পেছনে কোনো না কোনো কারণ রয়েছে, আর সেই কারণটাই খুঁজে তাকে বার করতে হবে। এই ভেবে ভৈরব খানিকটা গলা পরিষ্কার করে উচ্চ কণ্ঠে সাহসিকতার সাথে বলল, কে কে তুমি? এইভাবে গভীর রাতে গোয়ালের মধ্যে এসে কাঁদছো কেন? ভৈরবের প্রশ্নের উত্তরে কোনো শব্দ ভেসে এলো না। কেবলমাত্র সেই অশরীরী রমণী একভাবে সুর করে কাঁদতেই থাকল। ভৈরব নিজের প্রশ্নের উত্তর না পেয়ে খানিকটা চটে গিয়ে আরো বেশ কিছুটা কঠিন স্বরে বলল, কি হলো কি? তুমি কি আমার প্রশ্ন শুনতে পেলে না নাকি? হ্যাঁ, আমি খুব ভালোভাবে এ কথা জানি যে তুমি মোটেও কোনো রক্তে মাংসে গড়া জীবিত মানুষ নও। তুমি আসলে এক অতৃপ্ত আত্মা। কিন্তু আশা করি এটা তুমি নিজেও বুঝতে পেরেছো যে আমিও কোনো নেহাত সাধারণ মানুষ নই। তাই জন্য তোমার মুখোমুখি দাঁড়ানোর সাহস রেখেছি। তুমি যদি নিজের ভালো চাও তাহলে বলো কেন এখানে এসেছো, কি তোমার মতলব? এই পরিবারের কোনো মানুষের গায়ে বিপদের সামান্যতম আঁচ আমি আসতে দেব না। তাই তোমার যদি সত্যি খারাপ মতলব থেকে থাকে তাহলে তুমি এই স্থান পরিত্যাগ করতে পারো, না হলে তোমার বিনাশ অনিবার্য। ভৈরবের এই প্রশ্নে এবারও কোনো উত্তর ভেসে এলো না। সে বিদেহী রমণী আত্মা কেবলমাত্র কাঁদতেই থাকল। তার কান্নার আওয়াজ যেন আরো বেশ কিছুটা বাড়ল। ভৈরবের মাথায় ততক্ষণে ক্রোধের আগুন জ্বলে উঠেছে। সে আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে ওই স্থানে এসে উপস্থিত হওয়া মাত্রই চোখের সামনে থেকে সেই অপশক্তি মিলিয়ে গেল বাতাসের মধ্যে। বেশ কিছুটা সময় সেখানে থেকে নানান জায়গা ঘোরাঘুরি করার পর অগত্যা শেষমেশ ভোরের আলো ফুটলে ভৈরব ফিরে এলো তার জন্য নির্ধারিত শয়নকক্ষে। সকালের যাবতীয় প্রাতক্রিয়া সেরে চোখে মুখে ঠান্ডা জলের ছিটে দিয়ে আরাম কেদারার ওপর এসে গা এলিয়ে বসল সে। মস্ত বড় জানলার দামি পর্দা ভেদ করে ভেতরে ঢুকে আসছে সূর্যালোকের আলো। ভোরের আলো ফোটা মাত্রই সদানন্দ মশাই সেই ঘরের ভিতর প্রবেশ করলেন। তারপর ভৈরবের চোখ মুখের অবস্থা দেখে তিনি অত্যন্ত চিন্তাগ্রস্তভাবে বললেন, এ কি ভৈরব, তোমার চোখ মুখের এরকম শোচনীয় অবস্থা হলো কি করে? চোখের দুই তলা কেমন যেন গাঢ় কালো হয়ে গিয়েছে। ভৈরব, কাল কি সারা রাত তুমি ঘুমাওনি? সদানন্দ মশাইয়ের এই প্রশ্নে ঘরের খোলা দরজার দিকে তাকিয়ে ভৈরব বলল, আসুন আসুন পালিত মশাই, আপনি সবার আগে ভেতরে ঢুকে আসুন। ভেতরে এসে বসুন, তারপর আমি আপনাকে না হয় গুছিয়ে সবটা বলছি। কাল রাতে আমি যে ঠিক কী প্রত্যক্ষ করেছি, কি বুঝতে পেরেছি, সেই সমস্ত কিছু বলবো। আসুন। ভৈরবের কথা শুনে সদানন্দ পালিত মশাই এবার যেন এক প্রকার লাফ দিয়ে ঘরের অন্দরে প্রবেশ করল। একখানি বেতের মোড়া টেনে নিয়ে ভৈরবের মুখোমুখি বসে তিনি জিজ্ঞেস করলেন, বলো ভৈরব, বলো, কাল ঠিক কি ঘটনা ঘটল?
আচ্ছা আচ্ছা, কাল রাতে তুমি কি গোয়াল ঘরের ভেতর কোনো অশরীরী দেখা পেয়েছো? আগে হ্যাঁ পালিত মশাই, আমি কাল রাতে আপনাদের বাড়ির গোয়াল ঘরের দিকে গিয়ে সত্যি ওই অশরীরী দেখা পেয়েছি। আপনাদের বাড়ির কাজের মেয়ে সন্ধ্যার মুখ থেকে ঠিক যেই রকম বর্ণনা শুনেছিলাম হুবহু তাই। সেই অতৃপ্ত মহিলার মুখমণ্ডল আমি খুব একটা বুঝতে পারিনি ঠিকই, কিন্তু তার কান্নার আওয়াজ শুনে এটুকু বেশ বুঝতে পেরেছি যে সে একজন বৃদ্ধ মহিলার আত্মা। এইসব এইসব তুমি কি কথা বলছো ভৈরব? একজন বৃদ্ধার আত্মা আমাদের পরিবারের ক্ষতি করতে চাইছে? একটু ভুল করছেন পালিত মশাই, আমি বলেছি সেই আত্মা একজন বৃদ্ধ নারীর, কিন্তু এ কথা একবারের জন্য বলিনি যে সে আপনাদের বাড়ির সদস্যদের ক্ষতি করার উদ্দেশ্যে এখানে এসেছে। আমি আপনাকে এর আগেও বলেছি যে আত্মা মানেই মানুষের জন্য ক্ষতিকারক তেমনটা কিন্তু নয়, সকল আত্মা সমান হয় না। তাই আপনাদের বাড়িতে যে নারীর আত্মার আগমন ঘটেছে সে যে আপনাদের কোনো ক্ষতি করার উদ্দেশ্যে এখানে এসেছে এ কথা কখনোই বলতে পারি না। এবার তাহলে কি হবে ভৈরব? আমি তো কিছুতেই কিছু বুঝতে পারছি না। এই বৃদ্ধার আত্মা ঠিক কেন এখানে এসেছে? কেবলমাত্র আমাদের বাড়িতেই কেন সে বারবার ফিরে আসছে? কি কারণে সেই রকমভাবে কান্নাকাটি করছে? আমি তো কিছু বুঝতে পারছি না ভৈরব। একটা জিনিস আপনি খেয়াল করেননি পালিত মশাই, এই আত্মা বারবার আপনাদের বাড়ির ওই গোয়াল ঘরের মধ্যেই দেখা দিচ্ছে। আপনাদের এত বড় বিশাল সুদৈর্ঘ্য পালিত বাড়ির আর অন্য কোথাও কিন্তু তার দেখা পাওয়া যায়নি একটিবারের জন্য। হ্যাঁ হ্যাঁ ভৈরব, সত্যি তো তাই। তুমি একেবারে হক কথা বলেছো বাবা। আমি তো এই বিষয়টা একেবারেই ভেবে দেখিনি। আমাদের এত বড় বাড়ির মধ্যে কোথাও কখনো ওই অতৃপ্ত আত্মার দেখা পাইনি। কেবলমাত্র তাকে বারবার দেখা গিয়েছে ওই গোয়াল ঘরের মধ্যে। আচ্ছা, তাহলে কি এই অতৃপ্ত আত্মার সাথে গোয়াল ঘরের কোনোরূপ যোগসূত্র রয়েছে? সদানন্দ পালিতের এই প্রশ্নে এবার ভৈরবের কপালে বেশ কয়েকটা চওড়া চিন্তার ভাঁজ পড়ল। খানিকটা সময় চুপচাপ নির্বিকারভাবে বসে থেকে সে সদানন্দ মশাইয়ের চোখে চোখ রেখে দৃষ্টি খানিকটা সংকুচিত করে দৃঢ় কণ্ঠে বলল, আচ্ছা পালিত মশাই, আপনি আমাকে বলুন তো যে আপনাদের গোয়াল ঘরের গরু মোষ ইত্যাদি দেখাশোনার কাজে কে রয়েছে? কেন ভৈরব, হঠাৎ এমন ধারা প্রশ্ন করলে কেন? আহা, যা জিজ্ঞাসা করছি তার উত্তর দিন না, তাহলেই হবে। অঙ্ক মেলানোর চেষ্টা করছি, হিসেব যে কিছুতেই মিলছে না। আমাদের গোয়াল ঘরের বর্তমানে দেখাশোনার দায়িত্বে রয়েছে ফণিভূষণ। ফণিভূষণ আমাদের পাশের গাঁয়ের লোক। ভোরবেলায় সে কাজে আসে, সন্ধ্যার সময় বাড়ি যায়। সারাদিন যাবৎ গোয়ালের বিভিন্ন গরু মহিষদের যত্ন করা, তাদের সময় মতো খাবার দেওয়া, পানীয় জলের ব্যবস্থা করা, গা ধোয়ানো, খড় কাটা, এইসবই হলো গিয়ে তার কাজ। সন্ধ্যার সময় ফণিভূষণ বাড়ি চলে যাবার পর আমাদের বাড়ির কাজের মেয়ে সন্ধ্যা শেষ রাতের দিকে একবার গোয়াল ঘরে গিয়ে ঘুমানোর আগে গরুগুলোকে দেখে আসে। আচ্ছা পালিত মশাই, আপনাদের বাড়িতে ফণিভূষণ ঠিক কতদিন ধরে কাজ করছে? তা প্রায় ধরো বছর 3 তো হবেই কম করে। পালিত মশাই, আপনাদের বাড়িতে গোয়াল ঘরের গরু মোষ দেখাশোনার কাজে ফণিভূষণ নিযুক্ত হওয়ার পূর্বে কে কাজ করত? মানুদাদি। হ্যাঁ, ফণিভূষণ আমাদের বাড়ির গরু মহিষ দেখাশোনার পূর্বে মানুদাদি আমাদের বাড়িতে কাজ করত। মানুদাদিকে আমরা অনেক ছোটবেলা থেকে দেখে আসছি। তখন আমাদের বাবা বেঁচে ছিলেন। মানুদাদি ছিল আমাদের বাড়ির বহু পুরাতন মানুষ। মানুদাদি আমাদের পরিবারের প্রতিটা মানুষকে ভীষণ ভালোবাসত, আর তার প্রাণ ছিল গোয়াল ঘরের ওই গরু মহিষগুলো। গোটা দিনের অধিকাংশ সময়ই তাই সে ওদের সাথেই থাকতো, ওদের নিয়মিত যত্ন নিত। আমরা সকল ভাইরা বড় হলাম, বাবা গত হলেন, আর দেখতে দেখতে মানুদাদিরও বয়স হলো। শেষের দিকে আর কিছুতেই সে পেরে উঠছিল না একা হাতে। প্রায় 3 বছর আগে তাই আমরা তাকে ছুটি দিলাম। সে আমাদের বাড়িতে দীর্ঘকাল থেকেছে। আজ থেকে প্রায় 3 বছর আগে মানুদাদি কাজ ছেড়ে
তার গ্রামের বাড়িতে ফিরে গিয়েছিল। তবে আমরা তাকে অনেক অর্থ দিয়েছিলাম যাবার সময়, যাতে জীবনের শেষ সময়টায় তাকে কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে না হয়। পালিত মশাইয়ের মুখ থেকে এই বিবরণ শুনে এতক্ষণে ভৈরবতান্ত্রিকের মুখমণ্ডল জুড়ে একটা স্পষ্ট উজ্জ্বলতার ছাপ দেখা দিল। তার ঠোঁটের কোণে ফুটে উঠল রহস্যভেদের আনন্দ। সে উচ্চকণ্ঠে সদানন্দ মশাইয়ের উদ্দেশ্যে বলল, এবার মনে হচ্ছে 2 2 4 করতে পারছি পালিত মশাই। রহস্যের সকল জট এক ধাক্কায় অনেকটাই খুলে গিয়েছে। এইসব তুমি কি কথা বলছো বাবা ভৈরব? তোমার কথার মাথা মুন্ডু তো আমি কিছুই বুঝতে পারছি না। দয়া করে একটু খোলসাভাবে বলো আমাকে। বলবো, সবটা আপনাকে খোলসা করে বলবো, তবে তার আগে আপনি আমার আরও কয়েকটি প্রশ্নের উত্তর দিন। হ্যাঁ বলো, আমি তোমার সকল প্রশ্নের উত্তর দেব। আচ্ছা পালিত মশাই, আপনাদের বাড়িতে গোশালায় আগে যিনি কাজ করতেন, অর্থাৎ এই মনদাদি, তার কি রকম বয়স হয়েছিল? তাও প্রায় 70 বা 80-র কাছাকাছি। পালিত মশাই, এই যে 3 বছর আগে মনদাদি আপনাদের বাড়িতে কাজ ছেড়ে চলে গিয়েছিলেন তার গ্রামের বাড়ি, এরপর থেকে আপনারা কখনো তার কোনো খোঁজখবর নেননি? না বাবা ভৈরব, এই 3 বছরের মধ্যে আমরা কেউই তার কোনো খোঁজ খবর রাখিনি। আসলে বুঝতেই তো পারছো, আমাদের বিশাল পারিবারিক ব্যবসা রয়েছে। সেই ব্যবসার কাজে আমাদের বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে হয়। বছরের সব সময়ই আমরা বড় ব্যস্ত থাকি। তাই আর মানদাদির বাড়ি গিয়ে তাকে দেখে আসা হয়নি ঠিকই, কিন্তু মাঝে মধ্যে আমরা লোকজন মারফত তার বাড়িতে কিছু কিছু টাকা পাঠিয়ে দিয়েছি। কেবলমাত্র সবটাই করেছি ভালোবাসার খাতিরে। আচ্ছা বুঝলাম। এবার তাহলে আপনাদের একটিবার মনদাদির গ্রামের বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে আসতে হবে তিনি বর্তমানে এই সময় এখন ঠিক কী রকম রয়েছেন। আমার আশঙ্কা যদি সঠিক হয় তাহলে তিনি আর এই জগতে। কি হলো ভৈরব? তোমার কথা এরকম মাঝপথে থেমে গেল কেন? তুমি কি ধারণা করছো যে মানদাদি মারা গিয়েছেন এবং তার আত্মাই আমাদের বাড়িতে ফিরে এসেছে মায়া কাটাতে না পেরে? আপনি ভীষণ বিচক্ষণ মানুষ পালিত মশাই, তাই কথার ইঙ্গিত আপনি বুঝতে পেরেছেন। হ্যাঁ, আপনার বলা সমস্ত ঘটনা শুনে আমার অন্তত এ কথাই মনে হচ্ছে। তাছাড়াও আপনি মনদাদির যে বয়স বলেছেন, তার বর্তমানে আপনাদের গৃহে যে বৃদ্ধ নারী আত্মার আগমন ঘটেছে তাদের বয়স কিন্তু প্রায় একই। আপনি আর বিলম্ব করবেন না, আজই লোক পাঠান মনদাদির গ্রামের বাড়িতে গিয়ে তারা খোঁজ নিয়ে আসুক তিনি সত্যিই জীবিত রয়েছেন নাকি গত হয়েছেন। আমার আশঙ্কা সঠিক হওয়ার সম্ভাবনাই শতভাগ, কারণ সমস্ত সূত্র এই কথাই বলছে। মনদাদি আপনাদের বাড়িতে দীর্ঘদিন কাজ করেছে, তাই মৃত্যুর পর তার আত্মা পুনরায় ফিরে এসেছে আপনাদের বাড়িতে। আপনি নিজেই বলেছেন যে আপনাদের বাড়ির গোয়াল ঘরটি ছিল নাকি তার প্রাণের চেয়েও প্রিয়। সেই কারণেই প্রতি রাতে সে গোয়াল ঘরের মধ্যে হাজির হয়। কিন্তু একটি বিষয় আমার কিছুতেই বোধগম্য হচ্ছে না, যে এই আত্মা যদি সত্যিই মনদাদির আত্মা হয় তবে প্রতি রাতে সে অমন ব্যাকুলভাবে কাঁদে কেন? তার কিসের কষ্ট, কিসের এত যন্ত্রণা? এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে একমাত্র তার গৃহে গেলে। আচ্ছা বেশ, ঠিক আছে ভৈরব, আমি তোমার কথা মতোই কাজ করব। আজকেই আমি লোক পাঠাচ্ছি, যত দ্রুত সম্ভব মানদাদির গ্রামের বাড়িতে গিয়ে যাবতীয় খোঁজ খবর নিয়ে আসার জন্য। ভৈরব, ভিতরে আসতে পারি? সেই দিন আসন্ন সন্ধ্যাকালে কক্ষের বাইরে দাঁড়িয়ে সদানন্দ পালিত ঘরের ভিতর বিচলিত পদক্ষেপে পায়চারি করতে থাকা ভৈরবের উদ্দেশ্যে কথাগুলো বললেন। ভৈরব চকিতে ঘাড় ঘুরিয়ে খোলা দরজার দিকে তাকিয়ে বলল, আসুন আসুন পালিত মশাই, এই ঘর তো আপনাদেরই। আপনি আপনার ঘরের ভেতর প্রবেশ করবেন, তার পূর্বে অনুমতি নেওয়ার কি আছে? তাই বললে কি আর হয় ভৈরব? এই ঘরে এখন তুমি রয়েছ, সুতরাং এই ঘরে প্রবেশ করার পূর্বে তোমার কাছ থেকে অনুমতি নিতে হবে বই কি। আচ্ছা, এই সব কথা না হয় এখন বাদ দিন।
আপনি বলুন ওই দিকের খবর কি? তোমার ধারণাই সঠিক বলে প্রতিপন্ন হয়েছে ভৈরব। আমি লোক পাঠিয়েছিলাম মানদাদির বাড়িতে। সে এই কিছুক্ষণ আগেই ফিরে এসে সংবাদ দিয়েছে মানদাদি আজ থেকে 7 দিন পূর্বে মারা গিয়েছেন। তবে মরণকালে তার কোনো এক দুরারোগ্য ব্যাধি হয়েছিল, আর সেই দুরারোগ্য ব্যাধিতেই নাকি তাকে নিদারুণ কষ্ট যন্ত্রণা ভোগ করে তিলে তিলে মরণের কাছে আত্মসমর্পণ করতে হয়েছে। আচ্ছা, তবে এই কারণে মনোদাদির আত্মা প্রতি রাতে কাঁদে, কারণ মৃত্যুর সময় তাকে অসহনীয় যন্ত্রণা সহ্য করতে হয়েছে। মৃত্যুর পরেও আপনাদের প্রতি তার ভালোবাসা কমে যায়নি। হয়তো শেষবারের মতো একবার আপনাদের সকলকে এবং ওই গরুগুলোকে দেখার স্বাদ ছিল তার মনে, কিন্তু তার সেই স্বাদ অসম্পূর্ণ থেকে গিয়েছে চিরতরের জন্য। তাই তার আত্মা অতৃপ্ত অবস্থায় ফিরে এসেছে এখানে। আর যে কোনো স্থানে যদি আত্মার আগমন ঘটে, তাহলে খুব অস্বাভাবিকভাবেই সেই স্থানের মধ্যে কিছু পরিবর্তন হয়। নানান অতিলৌকিক অদ্ভুতুরে ঘটনা ঘটতে থাকে, যেমন এই কয়েকদিন যাবৎ আপনাদের পরিবারের সাথে ঘটেছে। তবে মনোদাদির আত্মা আপনাদের পরিবারের কোনো সদস্যরই ক্ষতি করবে না, এ বিষয়ে আমি শতভাগ নিশ্চিত। কিন্তু এবার সময় হয়েছে তাকে মুক্তি দেওয়ার। তার এই রূপ অতৃপ্ত অশরীরী যন্ত্রণাদায়ক অভিশপ্ত দশা থেকে আমি তাকে মুক্তি দেব। এবার তাহলে কি হবে ভৈরব? মানদাদির আত্মাকে কিভাবে মুক্তি দেবে তুমি? দেখো, সে আমাদের কোনো ক্ষতি করবে না এ কথা আমিও জানি, কিন্তু তার এই অভিশপ্ত দশার নিষ্পত্তি ঘটুক, এটা আমিও চাই। এর একমাত্র উপায় হল মনোদাদির আত্মার শান্তি কামনার জন্য একটি শ্রাদ্ধ শান্তির অনুষ্ঠান করতে হবে। একেবারে দৈবিক মতে মৃত মানুষের পরলৌকিক কাজ যাকে বলে, ঠিক তার আয়োজন করতে হবে। এ কাজের জন্য প্রয়োজন হবে মনোদাদির পদবী এবং গোত্রের। আপনি সমস্ত কিছু জোগাড় করুন, আমি নিজে দাঁড়িয়ে থেকে পুরোহিত দিয়ে সেই শ্রাদ্ধের অনুষ্ঠান সম্পূর্ণ করব। তবেই আত্মার মুক্তি ঘটবে। তা না হলে তাকে এই রকমভাবেই থাকতে হবে। না না, তুমি বিন্দুমাত্র কোনো কিছু চিন্তা করো না ভৈরব। এই শ্রাদ্ধ শান্তির জন্য তোমার যা সমস্ত কিছুর প্রয়োজন হবে তা তুমি আমায় বলো। আমি সমস্ত কিছু বাজার থেকে আনিয়ে দেব তোমায়। শ্রাদ্ধ শান্তির কাজে কোনো রকমের যেন ত্রুটি না থাকে। মানদাদি আমাদের বড় আপনজন ছিল। আমরা তারই কষ্ট, তার বুক ফাটা কান্নার আওয়াজ কিছুতেই সহ্য করতে পারবো না। ভৈরব শ্রাদ্ধ শান্তির কাজের জন্য প্রয়োজনীয় যাবতীয় উপাদান ও সামগ্রী সবকিছু লিখে দিল একটা সাদা কাগজের মধ্যে। পালিত বাড়ির কর্তা সদানন্দ মশাই সেই সমস্ত কিছু আনিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন স্থানীয় বাজার থেকে। পরের দিন শুভ সময়ের সূচনা হতেই আরম্ভ হল পরলৌকিক কাজকর্ম। সমগ্র পালিত বাড়ির সদস্যরা সেখানে উপস্থিত ছিল। তারা সকলে করজোড়ে পরমেশ্বরের কাছে কাতরভাবে নিবেদন জানালো যাতে মানদাদির আত্মা মুক্তি পায়। সমস্ত কাজকর্ম মিটে যাওয়ার পর গোটা বাড়ির মধ্যে ভৈরব নিজের হাতে ছিটিয়ে দিল শান্তির জল। সে রাত থেকে আর কখনো দেখা গেল না মানদাদির আত্মাকে। গভীর রাতে তার এই যন্ত্রণাদায়ক বুক ফাটা কান্নার আওয়াজ আর কখনো কারোর কর্ণগোচর হল না। পালিত বাড়ির অন্দর মহলে একের পর এক ঘটে চলা নানান অদ্ভুতুরে আদিভৌতিক ব্যাখ্যাহীন কাহিনী, সেটাও ঘটা চিরতরের মতো বন্ধ হয়ে গেল। তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো বাবা ভৈরব। সত্যি, আজ তুমি যদি না থাকতে, আমাদের এইভাবে সাহায্য না করতে, তাহলে আমাদের পরিবারের প্রতিটা মানুষ ভয় ভয় দিন যাপন করত এবং একটি অশরীরী আত্মাও মুক্তি পেত না। তাই তুমি আজ যা করলে তার জন্য আমরা চিরকৃতজ্ঞ রইলাম তোমার কাছে। আমি আপনাকে এর আগেও বলেছি, আবারও একবার বলছি, আমাকে দয়া করে ধন্যবাদ জানাবেন না, কিংবা কৃতজ্ঞতা বোধের কোনো প্রয়োজন নেই। কারণ আমি যা করেছি সেটা আমার কর্তব্য, এটাই আমার কাজ, আর আমি শুধু আমার কাজটুকু করেছি মাত্র। এই সমস্যার যে সমাধান ঘটেছে এটা ভেবেই বেশ ভালো লাগছে। মনোদাদির আত্মা বর্তমানে পরমেশ্বরের সাথে বিলীন হয়ে গিয়েছে।
এর থেকে ভালো খবর আর কী বা হতে পারে। এবার তাহলে আমায় বিদায় দিন। এবার আমি আমার নিজের বাড়ি ফিরে যাই। সে কি বাবা, আর কয়েকটা দিন থাকবে না? তোমাকে যে সামান্য সেবাটুকু করার সুযোগও পেলাম না। একটু ভালো মন্দ যে রান্না বান্না করে খাওয়াবো, সেই সুযোগটা অন্তত দাও। না হলে যে আমার মন বড় অস্থির হয়ে পড়বে বাবা। সেই সব না হয় পরে হবে কাকিমা। আমি আবার অন্য কোনো একদিন আসবো আপনাদের বাড়িতে, আর তখন এসে জমিয়ে পেট ভরে খেয়ে যাব। হ্যাঁ গিন্নি, আমারও এটাই মনে হয়। ভৈরব যখন আর এখানে থাকতে চাইছে না, তখন ওকে জোর করে আটকে রেখে লাভ নেই। দেখো, আমরা যেরকম বিপদে পড়েছিলাম, হয়তো আরও অন্য কোনো মানুষ বিপদে পড়ে ওর গৃহে আসবে। আর তখন যদিও গৃহে উপস্থিত না থাকে, তখন সেই বিপদগ্রস্ত মানুষগুলিকে সাহায্য করবে কে বলো দেখি? তাই আমাদের একেবারেই ওকে আটকানো উচিত হবে না। ভৈরব, তুমি কোনো চিন্তা করো না বাবা, আমি গাড়ি ঠিক করে দিচ্ছি। গরুর গাড়ি করে নিরাপদে তুমি তোমার বাড়ি পৌঁছে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ। এবার তাহলে আমাকে বিদায় দিন। আবার অন্য কোনো এক সময় আসবো না হয়। পালিত বাড়ির প্রতিটা সদস্যের কাছ থেকে বিদায় নিয়ে গাড়ির ওপরে উঠে বসল ভৈরব তান্ত্রিক। গরুর গাড়ি রওনা হলো তার গ্রামের উদ্দেশ্যে। এই হলো ভৈরব তান্ত্রিকের কাহিনী, যে নিজের প্রখর বুদ্ধি এবং তন্ত্র শক্তির দ্বারা সমাধান করে একের পর এক বিভিন্ন অতিলৌকিক সমস্যা।